বন্ধুরা, আশা করি ভালোই আছেন। চলে এলাম নতুন আরো একটি রহস্যময় মুভি নিয়ে। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের সকল কষ্টের পারিশ্রমিক। কোনো ইন্ট্রো না দিয়ে চলুন সরাসরি মুভিতে চলে যাই। গল্পটি শুরু হয় 3084 সালে, যেখানে চীনে অনেক বছর ধরে একটি গৃহযুদ্ধ চলছিল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছে। ওই অঞ্চলের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছিল। এ কারণে সেখানকার রাজা কাগে মিৎসুদায়া রাক্ষসদের সাহায্য চাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এরপর তিনি একটি গোপন কক্ষে প্রবেশ করেন, যেখানে 48টি রাক্ষসের মূর্তি রাখা ছিল। তিনি সেখানকার পুরোহিতকে বাইরে চলে যেতে বলেন, কারণ তিনি একা রাক্ষসদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কাগে মিৎসুদায়া রাক্ষসদের বলেন যে তার পিতা এবং সমস্ত ভাই এই যুদ্ধে তাদের জীবন হারিয়েছে। নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছিল দাগো। তবে যদি এখন কিছু না করা হয় তাহলে পুরো বংশ চিরতরে শেষ হয়ে যাবে। এই কারণে দাগো তার শত্রু কানাইয়ামাকে ধ্বংস করার জন্য রাক্ষসদের সাহায্য চাইল। রাক্ষসদের জিজ্ঞাসা করলো তারা সাহায্যের বিনিময়ে কি চায়। ঠিক তখনই হঠাৎ করে একটি ইঁদুর সেখানে এসে পড়ে। দাগো তার তলোয়ার দিয়ে ইঁদুরটিকে হত্যা করে, কিন্তু এরপর ইঁদুরের আত্মা উপস্থিত হয়ে জানায় যে সাহায্যের বদলে রাক্ষসরা দাগোর ভবিষ্যৎ সন্তানের দেহ চায়। অবশেষে দাগো তাদের শর্ত মেনে নেয়। সে প্রতিশ্রুতি দেয় তার শত্রুদের ধ্বংস করার বিনিময়ে 48টি রাক্ষস তার সন্তানটির শরীর থেকে একটি করে অঙ্গ পাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক প্রচন্ড বজ্রপাত তার কপালে আঘাত করে। তার ফলস্বরূপ তার কপালে একটি ক্রসের চিহ্ন তৈরি হয়। ঠিক সেই সময় পুরোহিতটি ফিরে আসে এবং জানতে পারে যে দাগো রাক্ষসদের সঙ্গে নিজের সন্তানকে নিয়ে একটি চুক্তি করেছে। দাগো তার ছেলের শরীর নিয়ে করা চুক্তির কথা বাইরে প্রকাশ করতে চাচ্ছিল না, তাই সে পুরোহিতকে হত্যা করে। এই ঘটনার 20 বছর পর আমরা একটি যুবককে দেখতে পাই, যে একটি ছোট গ্রামে পৌঁছায়। সেই গ্রামে একটি অনাথ মেয়ে ছিল, যে ছেলের ছদ্মবেশ ধারণ করে নিজের জীবন যাপন করত। ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল। এখন পৃথিবীতে আর কেউ ছিল না, তাই ছোটখাটো চুরি করে তার নিজের জীবন যাপন করতে হতো। অন্যদিকে যুবকটি একটি মুখোশ পরে তার শিকার খুঁজতে বের হয়। একদিন সে একটি বারে প্রবেশ করে। ডান্স চলাকালীন মঞ্চে একটি মুখোশ পরা মহিলা উপস্থিত হয়। যুবকটি তখন মঞ্চের দিকে এগিয়ে যায়। সিকিউরিটি গার্ডরা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে সবাইকে হারিয়ে সামনে এগিয়ে যায়। এরপর একজন তলোয়ারধারী তার উপর আক্রমণ করে, কিন্তু সেই যুবক তার হাত দিয়ে তলোয়ারের আঘাত আটকে দেয়। যদিও তলোয়ারের আঘাতে তার হাত কেটে যায় এবং সেই জায়গা থেকে একটি ব্লেড বেরিয়ে আসে। এরপর যুবকটি তলোয়ারধারীকে নির্মমভাবে পরাজিত করে এবং তার হাতে থাকা ব্লেড দিয়ে ওই মহিলার মুখোশ কেটে দেয়। তখন মহিলার মুখোশের নিচে থাকা আসল মুখোশটি প্রকাশ পায় এবং তখনই সে বুঝতে পারে এটা একজন রাক্ষসী। সে মানুষের ছদ্মবেশে বসবাস করছিল। ঠিক সেই সময় রাক্ষসী একটি ভয়ঙ্কর পোকার আকৃতিতে ফিরে আসে। সে সেই যুবকের উপরে আক্রমণ করে এবং তার সাথে পাঞ্জা দিয়ে জীবন নেওয়ার চেষ্টা করে। তবে আহত হওয়া সত্ত্বেও যুবকের শরীর হঠাৎ আগের মতো হয়ে যায়। ততক্ষণে অনাথ মেয়েটি বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে দেখে যে অনেক মানুষ বাড়ির ভেতর থেকে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নিজেও বাড়ি প্রবেশ করে, কারণ বাইরে কিছু ছেলে তাকে তাড়া করছিল। মেয়েটির দোষও ছিল, কারণ সে তাদের টাকা চুরি করেছিল। যাই হোক, ভেতরে ঢোকার পর সে দেখতে পায় সেই যুবক তার হাতে থাকা ব্লেড দিয়ে রাক্ষসী কাকড়াটির মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলেছে। এরপর সে তার ভাঙা হাতটি টেনে তুলে নেয় এবং আবার নতুন করে সেটি জুড়ে ফেলে। অন্যদিকে কাকড়াটির পুরো শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনই একটি ছেলে সেই মেয়েটির পিছনে তাড়া করতে করতে বাড়ি প্রবেশ করে এবং তার কাছে থাকা নিজের টাকা ফেরত চাইতে শুরু করে। তবে তাদের দুজনের নজর পড়ে সেই যোদ্ধা যুবকের দিকে, যার বাম হাতটি নিজ থেকেই গজিয়ে উঠেছিল। যুবকটি হাঁটা শুরু করলে হঠাৎই মাটিতে পড়ে যায়। তার ভাঙা কৃত্রিম পা খুলে যায় এবং তার জায়গায় নতুন একটি আসল পা গজিয়ে ওঠে। কৃত্রিম পাটি মাটিতে পড়ে ধুলায় মিশিয়ে যায়। এটা দেখে সেই ছেলে ও মেয়ে এতটাই ভীত হয়ে পড়ে যে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই যোদ্ধা যুবক তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ সে তার চোখের মণি বের করে তাদের দিকে ধরে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে? এটা দেখে ছেলে ও মেয়েটি আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সেই চোর মেয়েটি হঠাৎ ছেলেটির উপরে পেছন থেকে আঘাত করে তাকে অচেতন করে দেয়। এরপর নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর সে একটি বৃদ্ধ লোকের কাছে পৌঁছায় এবং তার কাছে যোদ্ধা ছেলেটি সম্পর্কে জানতে চায়। বৃদ্ধ লোকটি বলে 20 বছর আগে এক জাদুকর তার জাদুকে আরো উন্নত করার জন্য একটি নদীর ধারে কিছু ভেষজ সংগ্রহ করেছিল। তখন তার নজর পড়ে নদীতে ভেসে আসা একটি কাঠের পাত্রে। সে যখন পাত্রটি নদী থেকে তুলে আনে তখন সে দেখতে পায় একটি শিশুর দেহ, যার হাত, পা, চোখ, কান এবং অন্যান্য বেশিরভাগ অঙ্গ অনুপস্থিত ছিল। তবু অজানা কোনো কারণে শিশুটির শ্বাস চলছিল। জাদুকরটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সে নিজেই শিশুটিকে নতুন শরীর দেওয়ার পরিকল্পনা করে। এরপর জাদুকরটি একটি গ্রামে পৌঁছায়, যে গ্রাম যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে সে মৃত মানুষের শরীর সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে সে লাশগুলোকে গলিয়ে ফেলে এবং তার নিজের সঙ্গে সংগ্রহ করা গোপন ভেষজ মিশিয়ে দেয়। এভাবে সে একটি বিশেষ জাদুকরী তরল তৈরি করে, যা শিশুটিকে নতুন জীবন দেওয়ার ক্ষমতা রাখত। এরপর জাদুকরটি সেই বিশেষ তরল দিয়ে এক টুকরো হৃদয় তৈরি করে, যা বিদ্যুতের মাধ্যমে জীবন্ত করা সম্ভব ছিল। সে একে একে সমস্ত অঙ্গ তৈরি করে শিশুটির দেহে জুড়ে দেয়। কিছুক্ষণ পরে বৃদ্ধ লোকটি যেই গল্পটি বলছিল সে জাদুকরের বাড়িতে যায়। সে জাদুকরকে একটি তলোয়ার দেয় এবং বলে এই তলোয়ার ভবিষ্যৎ শিশুটির কাজে আসবে, কারণ এতে রাক্ষসদের ধ্বংস করার শক্তি আছে। বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর জাদুকর শিশুটিকে বিদ্যুতের ধাক্কা দেয়। এতে শিশুটি জীবন্ত হয়ে উঠে দাঁড়ায়। এরপর জাদুকর তার হাতে ব্লেড যুক্ত করে দেয়। যখন শিশুটি কিছুটা বড় হয়
হয় তখন জাদুকর তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেয়। শিশুটির মানসিক শক্তি এতটাই প্রখর ছিল যে অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও সে একজন দুর্ধর্ষ যোদ্ধা হয়ে ওঠে। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন জাদুকর অসুস্থতার কারণে মারা যায়। তবে মারা যাওয়ার আগে সে শিশুটিকে বলে, পুরো শহরে আগুন লাগাও, কারণ যদি আমার জাদুকরি পদ্ধতি দাগর হাতে পড়ে তাহলে সে চিরদিনের জন্য অমর হয়ে উঠবে। তখন চারদিকে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জাদুকরের মৃত্যুর পর সেই যুবক তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সবকিছু পুড়ে যাওয়ার পরে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটি তাকে বলে 48টি রাক্ষস তার দেহের বিভিন্ন অঙ্গ চুরি করেছিল। সেগুলি ফিরে পাওয়ার জন্য তাকে জাদুকরের দেওয়া ব্লেড ব্যবহার করে 48টি রাক্ষসকে হত্যা করতে হবে। আওয়াজটি আরো বলে, যদি তুমি নিজে রাক্ষসদের খুঁজে বের করো তাহলে তারা একে একে তোমার সামনে এসে দাঁড়াবে। এই যোদ্ধা যুবকের পুরো গল্প শোনার পর সেই অনাথ মেয়েটি রাক্ষসদের ধ্বংস করার এই মিশনে তার সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেয়। সে যুবকটির নাম জানতে চায়। যুবকটি উত্তর দেয়, যদি তুমি আমার নাম জানতে চাও তাহলে আগে নিজের নাম বলো। মেয়েটি সরলভাবে উত্তর দেয়, আমার তো কোনো নাম নেই। এর উত্তরে যুবকটি বলে, আমারও কোনো নাম নেই, তবে সবাই আমাকে হায়াকিমারু নামে ডাকে। এরপর মেয়েটি হেসে বলে, তাহলে তুমি আমাকে ডোরোরো বলতে পারো। হায়াকিমারু ডোরোরাকে তার সঙ্গে আসা থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডোরোরা ছিল একেবারে জেদি। তাই হায়াকিমারু ডোরোরোর জেদের সামনে হার মানে। এরপর তারা যখন একটি নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল তখন একটি বিশাল রাক্ষসী শিশু তাদের সামনে এসে উপস্থিত হয়। হায়াকিমারু তাকে তাড়া করতে করতে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরে পৌঁছায়। তারপর হায়াকিমারু বলে, এই মন্দিরে অনেক শিশু মারা গেছে, তাদের সব আত্মা একত্র হয়ে এই রাক্ষসী শিশুর জন্ম দিয়েছে। এরপর ডোরোরো কিছুক্ষণ ঘুমিয়েছিল। কয়েক ঘন্টা পরে সে জেগে ওঠে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। হায়াকিমারু বাইরে গিয়ে দেখে একজন দম্পতি মরা শিশুদের আত্মার সঙ্গে কিছু করছে। তখন প্রতিশোধ নেওয়ার জন্য উপহার দেয়। কিন্তু সত্যি কথা হলো, কিছু বছর আগে তারা যুদ্ধের ভয়ে তাদের সন্তানদের এই মন্দিরে রেখে পালিয়ে গিয়েছিল। এই সত্য জানার পর ডোরোরা খুব রেগে যায় এবং বলে, তোমরা তো ক্ষমা পাওয়ার যোগ্য নাও। এরপর সে রাগ করে তাদের উপহারটি তুলে নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে সে রেগে জঙ্গলের দিকে চলে যায় এবং হায়াকিমারু তার পিছনে পিছনে যায়। তখনই সেখানে এক পুরুষ তাদের সামনে ঘোড়ায় চড়ে উপস্থিত হয়। সে তাদের বাড়িতে এসে বিশ্রাম করতে আমন্ত্রণ জানায় এবং বলে যে তাদের যাত্রার গল্প শুনতে চায়। তারা ওই পুরুষের বাড়িতে যায় যেখানে তার স্ত্রী ও 7টি মেয়ে চাইনিজ ডলারের মতো সাজানো ছিল। খাবার খেয়ে তারা দুজনেই ঘুমাতে চলে যায়। তবে অন্যদিকে সেই 7 বোন একত্র হয়ে সিদ্ধান্ত নিচ্ছিল যে তারা কোন অতিথিকে আগে খাবে। এরপর তারা 7টি উদ্ভুত প্রজাতির কীটে পরিণত হয়ে ডোরোরাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু হায়াকিমারু আগেই তাদের উপরে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। যখন ডোরোরা চোখ খুলে দেখলো তখন সে দেখে হায়াকিমারু 7টি রাক্ষসী কীটকে একে একে নিশ্চিহ্ন করে দিয়েছে। পরে তারা দেখতে পায় যে মন্দিরের শিশুগুলোর আত্মা দ্বারা নিয়ন্ত্রিত সেই শিশু তাদের এখান থেকে পালানোর পথ দেখাচ্ছে। তারপর তারা এক গোপন কক্ষে পৌঁছায়। সেখানে প্রচুর মানুষের হাড় দেখতে পায় এবং তারা বুঝে যায় সেই হাড়গুলি সম্ভবত সেই শিশুদের ছিল। ঠিক তখনই হায়াকিমারু দেখতে পায় কীটের মতো কিছু সেনারা আসছে। তারা সামনের দিকে এগিয়ে যায় এবং একটি সিঁড়ি পায়, যেটি চড়ে তারা আবার উপরে চলে আসে। এ সময় হায়াকিমারু মনে মনে সন্দেহ করতে থাকে যে এই পুরুষের স্ত্রী আসলে একটি রাক্ষসী, যে পণ্ডিতের ছদ্মবেশ ধারণ করে শিশুদের নিজের কাছে নিয়ে এসেছিল, যাদের মা বাবা এখানে রেখে চলে গিয়েছিল। এরপর সেই রাক্ষসী তাদের হত্যা করে তাদের মাংস দিয়ে নিজের সন্তানদের পেট ভরিয়েছে। অন্যদিকে সেই রাক্ষসী নারী যখন জানতে পারে হায়াকিমারু তার 7টি সন্তানকে মেরে ফেলেছে তখন সে তার স্বামীকে আদেশ দেয় যে তাদের দুজনকে হত্যা করো। কিন্তু হায়াকিমারু তৎক্ষণাৎ তাদের কক্ষে প্রবেশ করে ওই পুরুষকে তার রাক্ষসী স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে বলে। সে জানায় যে শেষ পর্যন্ত তাকে দমন করবে এবং তার আত্মাকে নিজের দাসে পরিণত করবে। অপরদিকে ডোরোরো তড়িঘড়ি করে পাশের গ্রামে পৌঁছে যায় এবং গ্রামবাসীদের সে ওই পণ্ডিতের আসল মুখ দেখায় যে তার সন্তানদের সেখানে রেখে এসেছিল। শেষ পর্যন্ত সমস্ত গ্রামবাসী নিজেদের অস্ত্র নিয়ে ডোরোরোর সাথে সেই রাক্ষসীকে শেষ করতে গ্রামবাসীরা একত্র হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে হায়াকিমারু সেই পুরুষকে তার স্ত্রীর পাশ থেকে সরে থাকতে বারবার বোঝাচ্ছিল। তবে হঠাৎ রাক্ষসী পিছন থেকে হায়াকিমারু এবং তার স্বামীর বুকে তরোয়ার ঢুকিয়ে দেয়। এ কারণে ওই পুরুষটি মারা যায়, কিন্তু হায়াকিমারু নিজের প্রতিশোধ না নিয়ে একটিও নড়েনি। এরপর রাক্ষসী তার আসল রূপে পরিণত হয় এবং ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। তখন মন্দিরে থাকা শিশুদের আত্মাগুলি আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে রাক্ষসীকে আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই হায়াকিমারু তার বিশেষ তলোয়ার দিয়ে রাক্ষসীকে 2 টুকরো করে ফেলে। তখন ডোরোরো সাহায্য করতে সেখানে পৌঁছে যায়, তবে তখন কাজটা শেষ হয়ে গেছিল। পরে গ্রামের মানুষরা বাকি থাকা কীটের ডিমগুলো আগুনে পুড়িয়ে দেয়, যার ফলে শিশুদের আত্মাগুলি তাদের বন্দিদশা থেকে মুক্তি পায়। অবশেষে হায়াকিমারুর আসল যকৃত তার কাছে ফিরে এলো এবং জাদুগ্রন্থে তৈরি যকৃত মাটিতে পড়ে গেল। তারপর হায়াকিমারু এবং ডোরোরার পরবর্তী মিশনে বেরিয়ে পড়ে। যখন তারা জঙ্গলে হাঁটছিল তখন পথে আরো ভয়ঙ্কর রাক্ষস তাদের সামনে এসে দাঁড়ালো। এই রাক্ষস একটি গাছের মতো দেখতে রাক্ষস, যার মাথায় মানুষের মাথা ছিল, তাদের সামনে এসে দাঁড়ালো। সেই রাক্ষসটি তাদের ঘন চুল দিয়ে হায়াকিমারুকে শক্তভাবে আষ্টপৃষ্টে জড়িয়ে ফেলে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হায়াকিমারু কোনোভাবে মুক্ত হয়ে যায়। আসলে সেই রাক্ষসটি গাছের গুড়ির মধ্যে লুকিয়ে ছিল, তাই হায়াকিমারু তার ব্লেডের সাহায্যে গাছের গুঁড়োকে 2 টুকরো করে এবং রাক্ষসটিকে মারতে সক্ষম হয়। এরপর তার বাম কানের অংশ আবার ফিরে আসে। কিছুদিন পর হায়াকিমারু মুখোমুখি হয় এক রাক্ষসী গোখরা, যার হাত ছিল না, বরং সে হায়াকিমারুকে তার লম্বা জিভ দিয়ে তুলে ফেলে দেয় এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ডোরোরো কোনোভাবে হায়াকিমারুকে মুক্ত করে ফেলে, কিন্তু সেই গোখরা তাদের
পিছু ছাড়েনি। সে তার জিভ দিয়ে হায়াকিমারুকে টেনে টেনে উল্টে পুল্টে করে দেয় এবং তারপর তাকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। তখন ডোরোরো তার চাকু দিয়ে গোখরার চোখে আঘাত করে, যার ফলে হায়াকিমারু মাটিতে পড়ে যায়। এরপর হায়াকিমারু তার তলোয়ার দিয়ে গোখরার জিভ কেটে ফেলে। তবে সেই গোখরা তাদের উপর আক্রমণ করতে থাকলো, যদিও হায়াকিমারু তার তলোয়ার দিয়ে তার জিভ কেটে দিয়েছিল। চামড়াটা এতই শক্ত ছিল যে বাইরে থেকে তাকে শেষ করা সম্ভব ছিল না, যে সে ওই গোখরার শরীরের ভেতর থেকে আক্রমণ করবে। হায়াকিমারু তার মুখে ঢুকে সোজা গোখরার পেট ছিঁড়ে দিল, যা তাকে ভেতর থেকেই বিভক্ত করে দিল এবং সেকেন্ডের মধ্যে সেই রাক্ষসী ভস্ম হয়ে গেল। অবশেষে হায়াকিমারু তার গলা ফিরে পেল এবং প্রথমবারের মতো নিজের গলা শোনার অভিজ্ঞতা পেল। তারপর তাদের পূর্ববর্তী যুদ্ধে তারা এক রাক্ষসীর মুখোমুখি হয়, যা ছিল এক বাজের মতো। হায়াকিমারু আকাশে তার সাথে ভীষণ যুদ্ধ করলো, কিন্তু বাজ তাকে পিঠ থেকে ফেলে দেয় এবং বিশাল পাথর দিয়ে তার উপর আক্রমণ করে। পরে বাজ তাকে পাহাড় থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু হায়াকিমারু তার ব্লেড পাথরের মধ্যে গাঁথে এবং নিজের পড়ে যাওয়া ঠেকাতে সক্ষম হয়। ঠিক সেই সময় ডোরোরো একটি পাথর দিয়ে বাজের মাথায় আঘাত করে, যার ফলে বাজ তার পিছনে ছোটা শুরু করে এবং হায়াকিমারু এই সুযোগ কাজে লাগে তাকে পেছন থেকে আক্রমণ করে। একের পর এক শক্তিশালী আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত সে নিজের তলোয়ার দিয়ে বাজের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু মৃত্যুর আগে বাজ এমন কিছু কথা বলে যা শুনে হায়াকিমারু চিন্তায় পড়ে যায়। সে বলেছিল, যদি তুমি কাউকে ঘৃণা করতে চাও তবে সেটা তোমার পিতার প্রতি করো। সে আমাদের কাছে তোমাকে ত্যাগ করার জন্য পাঠিয়েছিল, আমরা এটার সিদ্ধান্ত নিইনি। এই বলে বাজের শরীর ভস্ম হয়ে যায় এবং হায়াকিমারুর বাম হাত ফিরে আসে। তবে এখন হায়াকিমারুর মনে একাধিক প্রশ্ন আসে। তারা আরো কিছুটা পথ চলার পর তারা কানিয়ামা এবং দাগো রাজ্যের সীমান্তে পৌঁছায়। দূর থেকে দাগোর আলিশান মহল দেখা যায়। তখন ডোরোরো রাগের সাথে বলে, দাগোই আমাদের মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। তার মনে পড়লো সেই দিনটি যখন দাগোর সৈন্যরা তাদের পুরো গ্রাম ধ্বংস করেছিল, কারণ তাদের সন্দেহ ছিল যে গ্রামবাসীরা কানিয়ামার সাথে যোগ দিয়েছে। সে সময় ডোরোরো এবং তার মা লুকিয়ে গ্রাম ধ্বংস হতে দেখে এবং তাদের চোখের সামনে সৈন্যরা ডোরোরোর পিতাকে হত্যা করেছিল। ঠিক ওই দিন পুরো গ্রামে ডোরোরো এবং তার মা বেঁচে ছিল। এরপর তাদের বেঁচে থাকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে হতো। তখন ডোরোরোর মা তাকে বুঝিয়েছিলেন যে একজন পুরুষের মতো জীবনযাপন করতে হবে যতক্ষণ না সে তার পিতার মতো একজন সত্যিকারের ভালো পুরুষ পায়। কিছু সপ্তাহ পর ডোরোরোর মা মারা যান। এরপর ডোরোরো শপথ নেন তিনি দাগো এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে মেরে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেবেন। এখন হায়াকিমারুর ডান বাহু পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, তাই তিনি তার ব্লেড বের করে যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে পাওয়া একটি তলোয়ারের সঙ্গে যুক্ত করে নেন। কিছু সময় পর দাগোর 3 সৈন্য সেখানে তাদের তথ্য জানতে চাইতে আসে। ডোরোরো তাদের দেখে উত্তেজিত হয়ে ওঠে। তখন সৈন্যরা তার গলা কেটে ফেলার হুমকি দেয়। এরপর হায়াকিমারু মাটিতে পড়ে থাকা কঙ্কাল সৈন্যদের দিকে মারে। অন্যদিকে ডোরোরো অন্য সৈন্যের পায়ে চাকু ঢুকিয়ে দেয়। যখন হায়াকিমারু প্রথম সৈন্যকে মারছিল তখন ডোরোরো 3 নম্বর সৈন্যকেও ঘায়েল করে দেয়। এরপরে তারা দুজনে গ্রামে পৌঁছায়। সেখানে হায়াকিমারুর সঙ্গে গন্ডগোল বাঁধে কারো কারো সাথে। তখন দাগোর ছেলে তাহুমারু সেখানে আসে এবং মহলে যাওয়ার আমন্ত্রণ দেয়। এরপর তারা মহলে পৌঁছায়। সেখানে তার মা তাদের সামনে আসে। হায়াকিমারুর গলায় যে কাপড়টি ছিল তা তার মা তৎক্ষণাৎ চিরে ফেলে। তিনি অবাক হয়ে প্রশ্ন করতে লাগলেন যে এই কাপড়টি কোথা থেকে পেয়েছো। হায়াকিমারুর মুখ একদম বদলে গেল এবং সে কিছুই বলল না, কারণ নিজেও জানতো না সেই কাপড়টি কোথা থেকে এসেছে। তার মায়ের প্রশ্নে একটু ঘাবড়ে গিয়েছিল। হায়াকিমারু চোখে যন্ত্রণার ও বিভ্রান্তির সাথে তার সাথে মুখোমুখি হলো। হায়াকিমারু রানীর হাত স্পর্শ করতেই তার সেই দিনটার কথা মনে পড়ে গেল যখন তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আসলে দাগো তার ছেলেকে নদীতে ফেলে দেওয়ার জন্য বাধ্য করেছিল এবং তার কাছে আর কোনো উপায় না থাকার কারণে তার মা হায়াকিমারুকে একটি কাঠের বাটিতে রেখে নদীতে ভাসিয়ে দেয়। তখন হায়াকিমারু বুঝতে পারলো সেই দাগোই তার আসল বাবা ছিল। সে একটি কঠিন সত্য উপলব্ধি করে এবং সেখানে অচেতন হয়ে পড়ে। তার ছোট ছেলে তার মাকে সাহায্য করতে এগিয়ে এলো। কিছুক্ষণ পর রানী দাগোকে জানালেন যে তাদের প্রথম ছেলে ফিরে এসেছে, কিন্তু দাগো তা বিশ্বাস করতে পারলেন না এবং বলল, রানী তুমি পাগল হয়ে গেছো। পরে ডোরো আবার হায়াকিমারুর সঙ্গে নদীর তীরে দেখা করলো। হায়াকিমারু তখন তাকে বলল সে আসলে দাগোর প্রথম ছেলে। ডোরো সেটা বিশ্বাস করতে পারছিল না, তাই হায়াকিমারু তার হাত ধরে তাকে সবকিছু দেখালো যা কিছু মহলে ঘটেছিল। এরপর হায়াকিমারু ডোরোকে বলে, তুমি আমাকে মেরে ফেলো কারণ আমি দাগোর সন্তান। কিন্তু ডোরো এতটাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল যে সে কিছু বলতে পারলো না। হায়াকিমারু উঠে দাঁড়িয়ে চলে যেতে শুরু করলো এবং বলল আজকের পর থেকে ডোরোর সামনে কখনো সে ফিরে আসবে না। কিন্তু তখন ডোরো তার পেছনে দৌড়ে গিয়ে তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। সেই সময় হঠাৎ করেই সেই বৃদ্ধ পুরুষ তাদের সামনে চলে আসে, যিনি শুরু থেকেই হায়াকিমারুর পুরো কাহিনী দেখেছিলেন। তিনি হায়াকিমারুকে জানালেন তার বাবা দাগো 48টি রাক্ষসের শরীরে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার প্রতিদানে তার রাজ্য রক্ষা করেছিলেন। তখন হায়াকিমারু বলল যে তার বাবার শরীরের 48টা অঙ্গ আলাদা করে কেটে ফেলবে যাতে তার বাবা হায়াকিমারুর যন্ত্রণা অনুভব করতে পারে। কিন্তু ডোরো তাকে এই কাজ করতে বাধা দিল, কারণ সে জানতো যা কিছুই ঘটুক না কেন সে কখনো বাবাকে হত্যা করতে পারবে না। কিন্তু কিছু ঘন্টা পর দুজন রাক্ষস সেখানে এসে হায়াকিমারুর উপর আক্রমণ করে। তারা পাগলা কুকুরের মতো যুদ্ধ করছিল, যেন অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল। কিন্তু হায়াকিমারু তাদের তলোয়ার দিয়ে নির্মমভাবে মারতে সফল হয়। এরপর তার 2 চোখ ফিরে আসে এবং সে প্রথমবারের মতো তার চারপাশের পৃথিবী দেখতে পায়। এর আগে সে শুধু রাক্ষসদের শক্তিকে অনুভব করে তাদের সাথে লড়াই করত। তখন ডোরোরো তাকে জানায় সে দাগো পরিবারের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত বাদ দিয়েছে এবং এখন সে চায় হায়াকিমারু তাদের মধ্যে থাকা ঘৃণা
ঘৃণাকে মুছে ফেলুক। পরের সকালে হায়াকিমারু তার বড় ভাইকে খুঁজতে বের হয়। এদিকে দাগো রাক্ষসদের কাছে গিয়ে বলে 20 বছর আগে সে যুদ্ধ থামাতে বলিদান দিয়েছিল, তবুও তার দেশে এখনো যুদ্ধ চলছে। তখন একজন রাক্ষস বলে এইসবের কারণ তোমার প্রথম ছেলে, কারণ তার বছরখানেক আগে মারা যাওয়া উচিত ছিল, কিন্তু সে আজও জীবিত। এটা শুনে দাগো নিজে গিয়ে হায়াকিমারুকে মারার প্ল্যান করে। হায়াকিমারু এবং ডোরোরোর উপর হঠাৎ করেই মারু এবং তার সৈন্যরা আক্রমণ করে। তখন হায়াকিমারু সেই বৃদ্ধ মানুষটিকে এবং ডোরোরোকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজের সৈন্যদের মোকাবেলা করতে শুরু করে। হঠাৎ আরো একটি বিস্ফোরণ হয়, যার পর তাহুমার হায়াকিমারুর প্রাণ নেওয়ার জন্য তার উপর হামলা করতে থাকে। তাদের মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। তবে হায়াকিমারুর লক্ষ্য ছিল শুধু তার ভাইকে আক্রমণ থেকে বাঁচানো, কিন্তু তাহুমার কিছুতেই শোনে না এবং তাদের মধ্যে লড়াই চলতে থাকে। এই সময় পেছন থেকে এক সৈন্য হায়াকিমারুকে হত্যা করতে চাচ্ছিল, কিন্তু হায়াকিমারু তার তলোয়ারটি ভেঙে তাকে আছড়ে ফেলে দেয়। ঠিক তখনই রানী সেখানে এসে দেখে তলোয়ারের একটি টুকরো তার ছোট ছেলের গলার মধ্য দিয়ে ঢুকে গেছে। আসলে যখন তৃতীয় সৈন্যটির তলোয়ার ভেঙে যায়, তখন একটি টুকরো সরাসরি তাহুমার গলায় ঢুকে যায়, যার ফলে তার ছেলে মারা যায়। এই দেখে রানী ছুরি নিয়ে হায়াকিমারুকে হুমকি দেয়। তবে ঠিক তখনই দাগো সেখানে চলে আসে এবং রানী তার প্রথম ছেলের জীবন বাঁচাতে এগিয়ে আসে। কিন্তু দাগো কোনো কিছু চিন্তা না করেই মুহূর্তেই নিজের স্ত্রীকে হত্যা করে ফেলে। এটা দেখে হায়াকিমারুর মাথায় রক্ত চলে যায় এবং সে দাগোকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়। ডোরোরো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এক মুহূর্তে তাকে অজ্ঞান করে দেয় এবং পরে দাগো এবং হায়াকিমারুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, কারণ তারা একে অপরের রক্তের জন্য পিপাসু ছিল। শেষ পর্যন্ত দাগো মারাত্মকভাবে আহত হয়ে পড়লো এবং সে হেরে যাওয়ার খুব কাছে ছিল, কিন্তু তবুও সে বলে তাকে রাক্ষসদের কাছে তার ছেলের শরীর বলি দেওয়ার তার কোনো আফসোস নেই। এরপর হায়াকিমারুর শেষ আঘাত করার পালা, কিন্তু হায়াকিমারু তার গলায় তরোয়াল রাখার পর সে ডোরোরোর দিকে তাকিয়ে ভাবলো, যদি সে তার হৃদয়ের ঘৃণা মুছে ফেলতে পারে তবে আমি কেন পারবো না। কিন্তু ঠিক তখনই তাহুমার শরীর কেঁপে উঠলো। এক রাক্ষস তাকে আবার জীবিত করার প্রতিশ্রুতি দিল যদি দাগো তার শরীর তাকে দিয়ে দেয়। হায়াকিমারু চেষ্টা করলো দাগোকে এক পা আগানো থেকে বিরত রাখতে, কিন্তু দাগো তার ছেলেকে জীবিত করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, তাই সে রাক্ষসের শর্ত মেনে নিল। এরপর এক ভয়ঙ্কর রাক্ষস আকাশ থেকে নেমে এসে দাগোর মাথা ছিঁড়ে খেয়ে ফেললো। এরপর তার জায়গায় নতুন এক মাথা এলো যা রাক্ষসদের নিয়ন্ত্রণে ছিল, তাই তাহুমা আবার জীবিত হয়ে উঠলো। কিন্তু এখন এই রাক্ষস পুরো দেশকে ধ্বংস করতে প্রস্তুত ছিল। যখনই সে তার ঘোড়ায় চড়ে, দাগোর আত্মা আবার ফিরে এলো এবং সে হায়াকিমারুকে রাক্ষসটিকে শেষ করার জন্য বলল। হায়াকিমারু তার নির্দেশে দাগোর শরীরের রাক্ষসকে হত্যা করলো। দাগো মারা যাওয়ার আগে সে হায়াকিমারুকে নতুন রাজা হিসেবে দেশ চালানোর জন্য বলেছিল এবং একই সময়ে সে ডোরোরাকে বলেছিল যে তাকে হায়াকিমারুর যত্ন নিতে হবে। কিছু সময়ের মধ্যে পুরো সেনারা সেখানে পৌঁছায়, কিন্তু তাহুমারু তাদের থামার আদেশ দেয়। ঠিক তখনই হায়াকিমারুর আসল হৃদয় ফিরে এলো। এরপর তাহুমারু এবং হায়াকিমারু মহলে ফিরে এলো এবং তাহুমারু তার বড় ভাইয়ের কাছে রাজা হওয়ার অনুরোধ করলো, কারণ ভিতরে ভিতরে সে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু হায়াকিমারু বলে তাকে এখনো রাক্ষসদের কাছ থেকে তার শরীরের বাকি অঙ্গগুলো উদ্ধার করতে হবে। যতক্ষণ না সে পুরো শরীর ফিরে পাবে ততক্ষণ সে অন্য কোনো অংশীদার নিতে পারবে না। তারপর তাহুমারু বলল সে হায়াকিমারুর অপেক্ষা করবে, কারণ রাজসিংহাসনের আসল অধিকারী সে। তাহুমারু তার বাবার তরোয়ার হায়াকিমারুকে দিল এবং তারপর হায়াকিমারু ডোরোরাকে দেখতে গিয়েছিল, যে দুই দেশের সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল। হায়াকিমারুকে দেখতেই ডোরোরো কাঁদতে শুরু করলো, কারণ সে ভাবছিল সে আর কখনোই ফিরে আসবে না। এখন ডোরোরো হায়াকিমারুকে আলিঙ্গন করতে এগিয়ে আসলো, কিন্তু হঠাৎ করে সে হায়াকিমারুর পেটে জোরে একটি লাথি মেরে বলল, চোখ খুলে দেখো, ঠিক আছে, এখন তোমার আসল হৃদয় ফিরে এসেছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।